শিক্ষার্থী, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। শিমুলেজা এমপি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন আইসিটি ক্লাসে সকলকে স্বাগতম জানাই। আমি শামসুন নাহার, প্রভাষক, আইসিটি, শিমুলেজা এমপি কলেজ, মৌতলা, কালীগঞ্জ, সাতক্ষীরা। আমরা খুব শীঘ্রই আমরা ক্লাসে ফিরছি, কারণ বর্তমান সময়ে কোভিড-19 ভ্যাকসিন বাইর হয়ে গেছে। আমরা খুবই শীঘ্রই আমাদের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে দ্বাদশ শ্রেণীর জন্য ক্লাস নিয়ে আসব। এছাড়া আশা করছি বর্তমান সরকার আমাদের একাদশ শ্রেণীর জন্য ক্লাসের সুযোগ করে দেবে। তো আজকে আমরা ষষ্ঠ অধ্যায় সম্পর্কে আলোচনা করব। দ্বাদশ শ্রেণীর ষষ্ঠ অধ্যায়, যেহেতু দ্বাদশ শ্রেণীর সংক্ষিপ্ত সিলেবাস করা হয়েছে, বিধায় আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ এবং চতুর্থ অধ্যায় ও ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা যেহেতু প্রথম অধ্যায়ের ক্লাস নেওয়া শেষ, দ্বিতীয় অধ্যায়ের ক্লাস চলছে, এছাড়া তৃতীয় অধ্যায়ের ক্লাস শেষ, আমরা ষষ্ঠ অধ্যায়ের ক্লাস নিব। তো আজকে আমার ক্লাসের টপিক হচ্ছে ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম। আজকের ক্লাস শেষে শিক্ষার্থীরা ডেটাবেস ম্যানেজমেন্ট কি সে সম্পর্কে বিস্তারিত বর্ণনা সম্পর্কে বলতে পারবে। তো আমার টপিক আজকে হচ্ছে ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম। প্রথমে আমরা আলোচনা করব ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি। শিক্ষার্থীবৃন্দ, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণার জন্য উপাত্ত বা ডেটা, তথ্য বা ইনফরমেশন, এন্টিটি সেট, অ্যাট্রিবিউট, ভ্যালু, ডেটা, হায়ারার্কি ও ডেটাবেস নিয়ে আলোচনা করতে হয়। তো আমরা শিক্ষার্থীবৃন্দ প্রথমে আলোচনা করব উপাত্ত বা ডেটা সম্পর্কে। উপাত্ত কি বা ডেটা কি সে সম্পর্কে আমাদের প্রথমে জানতে হবে। যে কোনো ঘটনা বা আইটেমকে বা বস্তুকে ডেটা বলা হয়। ল্যাটিন শব্দ ডেটা এর বহুবচন ডেটা। ডেটা অর্থ হচ্ছে তথ্যের উপাদান, অর্থাৎ সুশৃঙ্খলভাবে সাজানো নয় এমন এক বা একাধিক বর্ণ, শব্দ, সংখ্যা, চিহ্ন বা চিত্র বা অডিও, ভিডিও হতে পারে ইত্যাদি ব্যবহার করে সুনির্দিষ্ট আউটপুট বা ফলাফল পাওয়ার জন্য যে ক্ষুদ্র উপাদান কম্পিউটারে ইনপুট আকারে পাওয়া যায় বা দেওয়া হয়, তাকে আমরা সাধারণত উপাত্ত বা ডেটা বলি। অর্থাৎ ডেটা আমাদের সুশৃঙ্খলভাবে সাজানো থাকবে, অর্থাৎ এর একটি সুনির্দিষ্ট অর্থ হবে, হোক সেটি শব্দ, হোক সেটি সংখ্যা বা চিহ্ন বা চিত্র বা অডিও বা ভিডিও, যাই হোক না কেন, তার একটি সুশৃঙ্খল ভাবে বিন্যাস থাকার চাই, সাজানো গোছানো হতে হবে। যেমন রোল নম্বর, ছাত্রের নাম, বোর্ডের নাম, জিপিএ,
ইত্যাদি একটা রেকর্ড আমরা বলতে পারি। অর্থাৎ তথ্যের অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম অংশ সমূহকে ডেটা বা উপাত্ত বলে। ডেটা সাধারণত এলোমেলো অবস্থায় থাকে, যেমন আমরা বলতে পারি যেমন অ, আ, ক, খ ইত্যাদি। যেমন বর্তমান সময়ে আমরা 1952 সালের ভাষা আন্দোলনে যে চিত্র আমরা পাই, অর্থাৎ শহীদ মিনারে আমরা প্রতি বছরই 21শে ফেব্রুয়ারি পালন করি। তো দেখা যাচ্ছে শহীদ মিনারে অনেক সময় আমরা অ, আ, ক, খ লেখা থাকে। তো এগুলোর অর্থ হচ্ছে এগুলো উপাত্ত, কিন্তু এগুলো কিন্তু অর্থাৎ অর পরে ক, কর পরে আ এভাবে থাকে। কিন্তু এগুলো যখনই আমাদের অ, আ, রস্বই দীর্ঘই ইত্যাদি ভাবে সাজানো থাকবে, তখনই আমরা বলবো যে এর একটি অর্থ আছে। অর্থাৎ ডেটা দুই প্রকার, যেমন সংখ্যাবাচক বা নিউমেরিক ডেটা। এছাড়া আসছে অসংখ্যাবাচক, বর্ণবাদ বা নন নিউমেরিক। আমরা লিখি সংখ্যাবাচক বা ডেটা বেস প্রধানত দুই প্রকার, যথা সংখ্যাবাচক দুই, অসংখ্যাবাচক। অর্থাৎ একটি সংখ্যা থাকবে আর অন্যটি সংখ্যা থাকবে না। সংখ্যাবাচক অথবা বলতে পারি আমরা নিউমেরিক। তো সংখ্যাবাচক বা নিউমেরিক ডেটাটা কি? যে সমস্ত ডেটা শুধু সংখ্যা দিয়ে গঠিত হয় তাকে সাধারণত সংখ্যাবাচক বা নিউমেরিক ডেটা বলে। যেমন আমরা বলতে পারি 5, 10, 300 ইত্যাদি। সংখ্যাই নিউমেরিক ডেটা। নিউমেরিক ডেটাকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। অর্থাৎ নিউমেরিক বলতে সংখ্যাবাচককে বোঝায়, আবার নিউমেরিক ডেটাকে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, অন্যটি হচ্ছে ভগ্নাংশ বা ফ্লোটিং। অর্থাৎ সংখ্যাবাচককে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে ভগ্নাংশ, আরেকটি হচ্ছে ইন্টিজার। তো সংখ্যাবাচক বলতে আমরা যে সমস্ত ডেটা শুধু সংখ্যা নিয়ে গঠিত তাকে আমরা সংখ্যাবাচক বা নিউমেরিক ডেটা বলে থাকি। সংখ্যাবাচক ডেটাবেসকে আমরা আবার দুই ভাগে ভাগ করি। এক হচ্ছে ভগ্নাংশ, আর একটি হচ্ছে ইন্টিজার। ইন্টিজার বা মূল পূর্ণ সংখ্যা। ইন্টিজার বলতে আমরা বুঝি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, আর ভগ্নাংশ বা ফ্লোটিং। আর এছাড়া আমরা অসংখ্যবাচক বা নন নিউমেরিক ডেটাকে আবার বলতে আমরা বুঝি যে সমস্ত ডেটা সংখ্যা প্রকাশ না করে শব্দ, ছবি, গ্রাফিক্স,
ভিডিও, অডিও ইত্যাদি প্রকাশ করে তাকেই সাধারণত আমরা নন নিউমেরিক অর্থাৎ অসংখ্যবাচক ডেটা বলে থাকি। যেমন কোনো নাম হতে পারে, বা কোনো চিত্র হতে পারে, ছবি হতে পারে, বা ভিডিও হতে পারে। নন নিউমেরিক ডেটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করে থাকি। এক হচ্ছে স্ট্রিং ডেটা, আর একটি হচ্ছে অবজেক্ট ডেটা। অর্থাৎ অসংখ্যবাচককে দুভাগে ভাগ করে থাকি। শিক্ষার্থীবৃন্দ, আমরা সংখ্যাবাচককে যেমন ভগ্নাংশ বা ফ্লোটিং, তা ইন্টিজার বা পূর্ণ সংখ্যায় বিভক্ত করে থাকি, ঠিক তেমনি অসংখ্যবাচককে আমরা দুই ভাগে ভাগ করি। এক হচ্ছে স্ট্রিং ডেটা, আরেকটি হচ্ছে অবজেক্ট ডেটা। স্ট্রিং ডেটা আরেকটি হচ্ছে অবজেক্ট ডেটা। তো শিক্ষার্থীবৃন্দ, স্ট্রিং ডেটা কি এবং অবজেক্ট ডেটা কি সেটি আমাদের জানা অবশ্যই প্রয়োজন। তো স্ট্রিং ডেটা বলতে আমরা যেটা বুঝি, যেমন উদাহরণ বলি, আজাদ, ইস্তি, মামুন ইত্যাদি, অর্থাৎ কোনো নাম। অবজেক্ট বা গ্রাফ ডেটা বলতে আমরা বুঝি যেমন ছবি বা গ্রাফিক্স বা অডিও বা ভিডিও এই জাতীয়। এত সময় আমরা আলোচনা করছিলাম ডেটা সম্পর্কে। এবার আমরা আলোচনা করব তথ্য কি। তথ্য বা ইনফরমেশন সরবরাহকৃত ডেটা প্রক্রিয়াকরণের পর যে ফলাফল পাওয়া যায় তাকেই তথ্য বলি বা ইনফরমেশন বলে থাকি। অর্থাৎ তথ্য ইনপুট করার পরে প্রক্রিয়াকরণ পর যে ফলাফলটা আমরা পেয়ে থাকি, আউটপুট যেটি পেয়ে থাকি, তাকেই আমরা বলবো ইনফরমেশন। অর্থাৎ তথ্য হলো সুশৃঙ্খল সাজানো ডেটা, যা সহজবোধ্য হবে, অর্থবহ হবে, কার্যকর বা ব্যবহারযোগ্য হতে হবে। তাহলে কি হচ্ছে, তথ্য যেটা আমরা ইনপুট দেওয়ার পরে প্রক্রিয়াকরণের পর আউটপুট পাই, সেটাই হচ্ছে তথ্য। তথ্যকে অবশ্যই সুশৃঙ্খলভাবে সাজানো হতে হবে, ব্যবহারযোগ্য হতে হবে, অর্থবহ হতে হবে, কার্যকরী হতে হবে। যেমন আমরা বলতে পারি একটা উদাহরণ, 25/3/2015। তো এটা একটা ডেটা। একে আমরা যদি শুধুমাত্র এভাবে না লিখি 25/3/2015, তো দেখা যাচ্ছে আমি এক জায়গায় ডট দিলাম, অন্য জায়গায় দিলাম না, তাহলে কি এটি কোনো মানেই আসে না, এটি সুশৃঙ্খলভাবে সাজানো বলে না। কিন্তু আমরা যদি 25-এর পর ডট, 03-এর পর ডট দিই, তাহলে কিন্তু এটি সুশৃঙ্খলভাবে সাজানো, অর্থবহ, কার্যকরী এবং ব্যবহারযোগ্য একটি তথ্যে পরিণত হয়, একটি ডেটাতে পরিণত হয়। যেমন আমরা বলতে পারি 25/3 অর্থাৎ 2015 সালের 25শে মার্চ। তাহলে একটি কি হলো, একটি অর্থ হলো। এটাকে আমরা বলবো ইনফরমেশন। অর্থাৎ ডেটা প্রথমে কি হবে, ইনপুট করতে হবে, তারপর সেটা প্রসেসিং হবে, তারপরই হবে ইনফরমেশন। অর্থাৎ প্রথমে আসবে ডেটা, তারপরে সেটা প্রসেসিং হবে এবং তারপরে সেটি আমরা যেটি পাবো সেটি হবে ইনফরমেশন। তাহলে ডেটা কখনোই সুশৃঙ্খলভাবে সাজানো থাকবে না, এটি থাকবে এলোমেলোভাবে। প্রসেসিং এর মাধ্যমে সেটি সুশৃঙ্খলভাবে সাজানো হবে, ব্যবহারযোগ্য, কার্যকরী হবে। তারপরে যেটি আউটপুট পাবো সেটাই হবে আমাদের ইনফরমেশন।
তো ডেটা প্রসেসিং আমরা এবার আলোচনা করব। ডেটা প্রসেসিং কি? ডেটা প্রসেসিং ডেটা প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবহারযোগ্য ডেটাকে তথ্য বা ইনফরমেশনে পরিণত করা হয়। প্রয়োজনীয় বিশ্লেষণ, বিন্যাস, হিসাব নিকাশ ইত্যাদির মাধ্যমে ডেটাবেস অর্থপূর্ণ হয়ে ওঠে। ডেটা প্রসেসিং এর 3টি ধাপ আছে। তো শিক্ষার্থী কিন্তু ডেটা প্রসেসিং এর জন্য 3টি ধাপ আছে। সেটি হচ্ছে কি? ইনপুট, তারপরে প্রসেসিং তারপর হচ্ছে আউটপুট। তো ডেটা প্রসেসিং এর ক্ষেত্রে 3টি ধাপ আছে। এক হচ্ছে ইনপুট, প্রসেসিং এবং আউটপুট। তো ডেটা প্রসেসিং এর ক্ষেত্রে 3টি ধাপ: ইনপুট, প্রসেসিং এবং আউটপুট। ইনপুট কি? উৎস থেকে ডেটা সংগ্রহ করার জন্য লিখিত ডকুমেন্ট, সাক্ষাৎকার গ্রহণ, প্রশ্নাবলী তৈরি ও পর্যবেক্ষণ, নমুনা সংগ্রহ ইত্যাদিকে সাধারণত আমরা কি বলি? ইনপুট হিসেবে ব্যবহার করতে পারি। অর্থাৎ উৎস থেকে ডেটা সংগ্রহের পর এটিকে ইনপুট হিসেবে ব্যবহার করা হয়। তো এরপরে আমরা যাব প্রসেসিং। প্রসেসিং কি? প্রয়োজন অনুসারে ডেটা ভেরিফিকেশন, ক্লাসিফিকেশন, সর্টিং, ক্যালকুলেশন, সামারাইজিং ইত্যাদি করা হয়। কিসে? প্রসেসিং এর ক্ষেত্রে আমরা সামারাইজ করি, ভেরিফিকেশন করি, ক্লাসিফিকেশন করে থাকি। এরপরে আসে আউটপুট। ডেটা প্রসেসিং করে প্রাপ্ত ফলাফল তথ্য হিসেবে ব্যবহারকারী নিকট উপস্থাপন করা হয়। অর্থাৎ যেটি ফল হিসেবে পাওয়া যায় সেটি আউটপুট, এবং যেটি কাঁচামাল হিসেবে পাওয়া যায় সেটি হচ্ছে ইনপুট, আর যেটি প্রক্রিয়াকরণ হয় সেটি হচ্ছে প্রসেসিং। তো ডেটা প্রসেসিং চক্রটা আসলে কি? ডেটা প্রসেসিং সিস্টেমের কোনো আউটপুট বা ফলাফল ওই ডেটা প্রসেসিং সিস্টেমে কিংবা অন্য কোনো সিস্টেমে ইনপুট হিসেবে ব্যবহৃত হতে পারে। ওই সকল ডেটা প্রসেসিং সিস্টেমকে ডেটা প্রসেসিং চক্র বলা হয়। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ডেটা ম্যানেজমেন্ট সিস্টেমে ডেটা প্রসেসিং, ডেটা তথ্য সম্পর্কে আলোচনা করলাম। তো আজকে আমার ক্লাস এখানে শেষ করছি। আগামী ক্লাস দেখার জন্য সকলকে স্বাগতম জানাই। সকলেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সকলে স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং কোভিড-19 যে ভ্যাকসিন উঠছে তোমরা সবাই গ্রহণ করো এবং অন্যদের এটি নিতে আগ্রহী করে তোলো। সকলের মঙ্গল কামনা করে আমার ক্লাস আমি এখানেই শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।